বন্ধুরা, ভারতের মণিপুরে শুরু হচ্ছে সর্বাত্মক যুদ্ধ। মণিপুরে বিপুল সেনা প্রেরণ করছে ভারতীয় সেনাবাহিনী। সেই সাথে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র অলরেডি পাঠানো হয়েছে মণিপুরে। আবার আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের থেকে এলএনজি গ্যাস আমদানি শুরু করেছে বাংলাদেশ। এই নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে চলছে বাংলাদেশকে নিয়ে ব্যাপক সমালোচনা। আবার অন্যদিকে ভারতের ভিতরে থাকা জুনাগড় রাজ্যটি দখলে নিতে চায় পাকিস্তান। জুনাগড়কে পাকিস্তানি ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে পাকিস্তানের মানচিত্রে, যা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান আবারও যুদ্ধ লাগতে পারে। তো এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতের মণিপুরে কিন্তু ইতিমধ্যেই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক বছর ধরে কিন্তু মণিপুর রাজ্যটি বেশ উত্তেজিত হয়ে আছে। সেখানকার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কিন্তু মণিপুরের বিভিন্ন স্থান ইতিমধ্যেই স্বাধীন ঘোষণা করেছে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত 2 দিন আগে মণিপুরের ছাত্রছাত্রীরা তাদের নতুন পতাকা উন্মোচন করেছে এবং ভারতের পতাকা নামিয়ে তাদের পতাকা উত্তোলন করা হয়েছিল, যেটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল পুরো পৃথিবী জুড়ে। আর মণিপুরের বর্তমান অবস্থা এতটাই করুণ যে ভারতীয় সেনাবাহিনী সেখানে যুদ্ধে পেরে উঠছে না, যার কারণে ভারত আরও বেশি সৈন্য পাঠাচ্ছে মণিপুরে। সেই সাথে ভারী অস্ত্রশস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক, সাজোয়া যান, আর্টিলারি শেল ইত্যাদি পাঠানো হচ্ছে রাজ্যটিতে। তবে এবারই প্রথম রাজ্যটির কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর সব অস্ত্র ব্যবহার করছে। তারা অত্যাধুনিক ড্রোন ও মিসাইল ব্যবহার করছে যুদ্ধে, যার কারণে ভারতীয় সেনাবাহিনী খুব বেশি একটা সুবিধা করতে পারছে না রাজ্যটিতে। তবে মণিপুরে বর্তমানে কি ঘটছে সেই সম্পর্কে কোনো তথ্যই সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, কারণ ইতিমধ্যে মণিপুর থেকে সকল প্রকার ইন্টারনেট কানেকশন, টিভি চ্যানেল, স্যাটেলাইট কানেকশন সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত মণিপুরে বন্ধ রয়েছে বর্তমানে। তাই ভারতীয় সেনাবাহিনীর সাথে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের কী পরিমাণ যুদ্ধ হচ্ছে এবং কারা এগিয়ে আছে, কাদের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তাই আশা করছি যে মণিপুরের অবস্থা স্বাভাবিক হলে আপনারা আবার সব কিছু দেখতে পাবেন। বন্ধুরা, এবার আবারও বাংলাদেশ প্রসঙ্গে আসি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশের সাথে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কারোর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। 2 দিন আগে আপনারা নিউজ দেখেছেন যে ভারতের গৌতম আদানি, যিনি আদানি গ্রুপের মালিক, তিনি বাংলাদেশের কাছে বিদ্যুতের বাকির টাকা ফেরত চেয়েছে, অর্থাৎ প্রায় 80 কোটি মার্কিন ডলার তাকে দিতে হবে। এখন কথা হলো যে আমরা তো কখনোই বিদ্যুৎ বিল বাকি রাখি না। 1 মাসের জায়গায় 2 মাস যদি বিদ্যুৎ বিলের ঘাটতি হয় তাহলে আমাদের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দেওয়া হয়। এমনকি ঘন ঘন লোডশেডিং তো আছেই। এমনকি ডিজিটাল মিটারের নামে, প্রিপেইড মিটারের নামে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ রয়েছে বিদ্যুৎ বিভাগের। আর বাংলাদেশের বিদ্যুৎ খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সে সম্পর্কে আর নাই বলি। এখন মূল বিষয় যে আদানি গ্রুপকে আমাদের কিন্তু 80 কোটি মার্কিন ডলার পরিশোধ করতে হবে। শুধু আদানি গ্রুপই নয়, পুরো ভারত থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমদানি করে থাকি এবং গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুতের বিল বকেয়া রয়ে গেছে। এখন সেগুলো আমাদেরকে দিতে হবে, অন্যথায় তারা কিন্তু বিদ্যুৎ সংযোগ কেটে দেবে এবং বাংলাদেশের ওপরে কঠিন অ্যাকশন নেবে। আবার এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার সময় রাশিয়া থেকে বেশ কিছু প্রযুক্তি ও বেশ কিছু মেটেরিয়াল আমদানি করেছিল বাংলাদেশ, যেগুলোর টাকা কিন্তু বকেয়া রয়ে গেছে। অর্থাৎ রাশিয়াও কিন্তু প্রায় 50 কোটি মার্কিন ডলার বাংলাদেশের কাছ থেকে পাবে। সেই টাকাগুলো ফেরত চাচ্ছে রাশিয়া, অর্থাৎ রাশিয়াকেও আমাদেরকে টাকা দিতে হবে। এমনকি আপনারা হয়তো জানেন যে পৃথিবীতে রাশিয়ার পরেই যে দেশের হাতে সবচেয়ে বেশি এলএনজি গ্যাস রয়েছে সে দেশটি হলো ইরান। আর বাংলাদেশের বর্তমান সরকার ইরানের কাছ থেকে এলএনজি গ্যাস কিন্তু আমদানি করেছে, যার ফলে মোটেও খুশি নয় আমেরিকা। কারণ আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান হলো আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং আমেরিকার সবচেয়ে বড় শত্রু। তাই আমেরিকার সাথে যদি বাংলাদেশ ঘনিষ্ঠ হয় তাহলে কোনোভাবেই কিন্তু আমেরিকা সেটা সহ্য করবে না। বাংলাদেশের উপরে নানা রকম অ্যাকশনও নিতে পারে আমেরিকা, অর্থাৎ নানামুখী চাপের মধ্যে রয়েছে বর্তমানে বাংলাদেশ সরকার। তবে এর মাঝেও খুশির খবর এটা যে আমরা আমেরিকাকে পাশ কাটিয়ে ইরান থেকে এলএনজি গ্যাস আনতে সক্ষম হয়েছি। আর ইরানের গ্যাসের গুণগত মান অনেক ভালো এবং দামেও অনেক সস্তা, এবং ইরান একটি মুসলিম দেশ এবং আমরা ইরানকে ভালোবাসি। তাই ইরানের সাথে আমাদের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে। আর যদি কোনো কারণে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লেগে যায় অথবা মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায়
তাহলে যে দেশটি সবচেয়ে বেশি বাংলাদেশকে অস্ত্র সাপ্লাই দেবে সে দেশটিও কিন্তু এই ইরান। শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মুসলমানরা মার খায় তার বিপরীতে কিন্তু ইরান ক্ষেপে ওঠে এবং ইরান কিন্তু সবসময় বাংলাদেশকে সমর্থন করবে। তাই ইরান থেকে এলএনজি গ্যাস আমদানি করা মোটেও খারাপ কোনো কিছু নয়, এটাকে আমি কখনোই খারাপভাবে দেখছি না। এটা বাংলাদেশের জন্য আরও গর্বের বিষয়। বন্ধুরা, এবার যদি আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে আসি, তাহলে ভারত পাকিস্তান উত্তেজনা আবারও তুঙ্গে। যে কোনো সময় এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত হতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারত পাকিস্তান জন্মের পর থেকে দুই দেশের শত্রু। কেউ কাউকে সহ্য করতে পারে না এবং কোনো দেশ কাউকে কোনো রকম ছাড় দেয় না। এমনকি ভারত যদি পাকিস্তানের একজন সৈন্যকে মেরে ফেলে, তার বিপরীতে পাকিস্তান ভারতের 10 জন সৈন্যকে মেরে ফেলে। আর এ কারণে পাকিস্তানকে সবসময় জমের মতোই ভয় পায় ভারত। তবে সেটা বিষয় না। বর্তমানে ভারত ও পাকিস্তানের ইস্যুর সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো জুনগর। আপনারা হয়তো জানেন যে এই জুনগর কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং যেটা পূর্বে পাকিস্তানের অংশ ছিল। অর্থাৎ ব্রিটিশরা যখন দেশভাগ করছিল সে সময় কিন্তু এই রাজ্যটি মুসলিম শাসক দ্বারা শাসিত হতো। 1949 খ্রিস্টাব্দে এই রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। 1948 সালের আগ পর্যন্ত জুনগর একটি স্বাধীন রাজ্য ছিল এবং জুনগরে যেহেতু মুসলমানদের সংখ্যা অনেক বেশি এবং সেখানকার শাসকও মুসলিম ছিল, সেহেতু তারা পাকিস্তানের সাথেই যুক্ত হতে চেয়েছিল। কিন্তু এখানে কলকাঠি নাড়ে ভারত জুনগরে নানা রকমভাবে প্রচার চালায় যে তারা জুনগরের অনেক উন্নতি করে দেবে, জুনগরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেবে এবং সেখানে মুসলমানদের কোনো রকম অসুবিধা হবে না। এমনটাই পামপট্টি দিয়ে তারা জুনগরকে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় এবং পাকিস্তানের কাছ থেকে দূরে সরিয়ে দেয় জুনগরকে। যদিও জুনগরের মানুষ কিন্তু পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিল। এখনও পর্যন্ত জুনগরের অনেক মানুষ নিজেদেরকে পাকিস্তানি বলতে বেশি গর্ববোধ করে। আর জুনগরের একটি ইতিহাস হয়তো আপনারা জানেননি, সেই ইতিহাসটা আজকে আমি আপনাদেরকে জানাবো। এটি সম্পূর্ণ উইকিপিডিয়া থেকে নেওয়া একটি ইতিহাস। এখানে কোনো রকম 2 নাম্বারি বা ভুলভাল তথ্য নেই, এখানে 100% সঠিক তথ্য দেওয়া আছে। 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় এবং এর পাশাপাশি দেশীয় রাজ্যগুলিকে এই দুই রাষ্ট্রে যোগ দেওয়া বা স্বাধীন থাকার মধ্যে একটি পথ বেছে নেওয়ার কথা বলা হয়। রাজ্যের একাদশ নবাব সে সময় জুনগরের নবাব ছিল মোহাম্মদ মোহাব্বত খানজি। তিনি 1947 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এবং তার রাজ্যকে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ 1947 সালের 15 সেপ্টেম্বর জুনগর রাজ্যটি পাকিস্তানের অংশ হিসাবে নিজেদেরকে স্বীকার করে। কিন্তু সেই সময় কোনোভাবেই এই বিষয়টি মেনে নিতে পারছিল না ভারত সরকার। ভারত সরকার এক প্রকার জোর করে জুনগরে সামরিক অভিযানের পরিকল্পনা নেয়। যেহেতু জুনগর অনেক ছোট একটি রাজ্য ছিল, তাদের পক্ষে পুরো ভারতের সাথে যুদ্ধ করা কোনোভাবে সম্ভব ছিল না। তাই জুনগরের রাজা সে সময় তার সপরিবার নিয়ে পাকিস্তানে চলে যায় এবং তারপর থেকে এই জুনগর স্বাধীন রাজ্যটিকে ভোগ করছে ভারত। এমনকি জুনগর প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও সেখানে কোনো রকম উন্নতিও করে না ভারত সরকার, শুধু সেই রাজ্যটিকে তারা শোষণই করে। তাই জুনগরকে আবারও ফিরে পেতে চায় পাকিস্তান। এমন পাকিস্তান সরকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যে তারা সামরিক অভিযানের মাধ্যমেই জুনগরকে আবারও তাদের দেশের অন্তর্ভুক্ত করবে। তো বন্ধুরা, আপনার মতামত কি? জুনগর যদি আবারও পাকিস্তানের সাথে যুক্ত হয় তাহলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কারণে যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তাহলে আমরা ডেফিনেটলি 100তে 100% আমরা পাকিস্তানকে সমর্থন করব। প্রয়োজনে আমরা সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে সহায়তা করব। আমরা চাই জুনগরকে আবারও ফিরে পাক পাকিস্তান আমাদের বড় ভাইয়ের মতো, তাই আমরা সবসময় পাকিস্তানের পাশে আছি আর আশা করি পাকিস্তানও আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।